হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে আমরা এই ভিডিও সিরিজটি শুরু করেছিলাম। এটা এই ভিডিও সিরিজের তৃতীয় ভিডিও। তো আগের ভিডিওগুলোতে মেনলি আমরা শুধুমাত্র প্রশ্ন উত্তর সলভ করেছিলাম। তো কয়েকজন আমাকে বলছিল যে যদি প্রশ্নগুলো সম্পর্কে বিশদে আলোচনা করা হয় তাহলে বেশি সুবিধা হয়। আজ থেকে এই ভিডিও সিরিজের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে। তো আশা করি এই ভিডিও সিরিজ থেকে তোমরা উপকৃত হবে। তো মনে রাখবে দুপুর 12টায় এই সিরিজের ভিডিও আপলোড হয়। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো আজকে প্রথম প্রশ্ন দেখে নাও। অনিলা দেবী কার ছদ্মনাম? অনিলা দেবী কার ছদ্মনাম? পশ্চিমবঙ্গ সরকারের বহু পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। অনিলা দেবী কার ছদ্মনাম? তো অপশান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়। তো মনে রাখবে অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। এর সঙ্গে তোমরা জেনে রাখবে যে অপশান এতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এর সঙ্গে সঙ্গে ছদ্মনাম থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হলো হচ্ছে পরশুরাম। পরশুরাম কার ছদ্মনাম? তো মনে রাখবে পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম। আরেকটা যেটা আছে সেটা হলো হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? তো উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। মনে রাখবে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা, আর রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। এই দুটো বহু পরীক্ষাতে আসে। ছদ্মনাম সম্পর্কে আমি একটা ভিডিও এই চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলেই সেটা দেখতে পারো। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো তাহলে কি হলো না, অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? তাপে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন? তো অপশান রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন ডি। ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন ডি। তো কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? তো মনে রাখবে তাপে নষ্ট হয়ে যায় হচ্ছে ভিটামিন সি, যার বিজ্ঞানসম্মত নাম অ্যাসকর্বিক অ্যাসিড। তো মনে রাখবে ভিটামিন সি, যার বিজ্ঞানসম্মত নাম অ্যাসকর্বিক অ্যাসিড, সেই ভিটামিনটি তাপে নষ্ট হয়ে যায়। তো এই ভিটামিন চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রশ্ন আসে। আমার এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে, তোমরা দেখে নিও। তো এর সঙ্গে সঙ্গে যে রাখতে হবে এই যে ভিটামিনগুলোর নাম রয়েছে এদের বিজ্ঞানসম্মত নাম। তো মনে রাখবে ভিটামিন সির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রেটিনল, আর ভিটামিন বি1 বিজ্ঞানসম্মত নাম হচ্ছে থাইমিন বা থিয়ামিন, আর ভিটামিন ডির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল। এগুলো পরীক্ষাতে আসে যে কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম কি। তাহলে কী বললাম, ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যা তাপে নষ্ট হয়ে যায়। ভিটামিন এ, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রেটিনল। ভিটামিন বি1, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে থাইমিন বা থিয়ামিন। আর ভিটামিন ডি, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল। এগুলো তোমরা নোট করে নাও বা মনে রেখো, তাহলেই হবে। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? অপশান রয়েছে 1835, 1857, 1850, 1856। 1835, 1857, 1850, 1856। তো মনে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যাকচুয়ালি 1854 সালে যে উডের নির্দেশনামা, যাকে ইংরেজিতে বলে উডস ডিসপ্যাচ, তো এই উডের নির্দেশনামা অনুসারে এই কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। 1854 সালে উডের নির্দেশনামা ছিল এবং 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। এছাড়া অপশান এতে রয়েছে 1835। তো মনে রাখবে 1835 সালে কিন্তু যে কলকাতা মেডিকেল কলেজ, এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1835 সালে। আর 1857 সালে মানে মহাবিদ্রোহের বছরে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এর সঙ্গে সঙ্গে যে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর হচ্ছে লর্ড ক্যানিং। মানে অ্যাকচুয়ালি গভর্নর যে থাকে তিনি হচ্ছে চ্যান্সেলর হয়। এখনও এই নিয়মটা রয়েছে, গভর্নর চ্যান্সেলর হয় ইউনিভার্সিটির। কলকাতা ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর ছিল হচ্ছে তখনকার গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। আর প্রথম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য ছিল হচ্ছে উইলিয়াম কোলভিল। এটা পরীক্ষাতে আসে, মানে আচার্য হচ্ছে লর্ড ক্যানিং আর উপাচার্য হচ্ছে উইলিয়াম কোলভিল। এটা সম্পর্কেও বহু পরীক্ষাতে আসে। তাহলে তোমরা কী কী জানতে পারলে? 1854 সালে উডের ডিসপ্যাচ বা উডের নির্দেশনামা জারি হয়েছিল, যার ফলেই কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল 1857 সালে। এবং এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হচ্ছে উইলিয়াম কোলভিল এবং প্রথম আচার্য হচ্ছে লর্ড ক্যানিং।
এর সঙ্গে সঙ্গে তোমরা জানলে যে অপশান এতে রয়েছে 1835 সাল। এই 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তো এগুলো জেনে রাখলে এখান থেকে জানা পড়বে এবং বহু পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম মেট্রোলজিক্যাল সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? ভারতের উচ্চতম মেট্রোলজিক্যাল সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো মনে রাখবে ভারতের উচ্চতম মেট্রোলজিক্যাল সেন্টার স্থাপিত হয়েছে হচ্ছে লেতে। মানে আমাদের যে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার লে শহরে অ্যাকচুয়ালি এই ভারতের উচ্চতম মেট্রোলজিক্যাল সেন্টার স্থাপন করা হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যে রাখবে যার উচ্চতা কিন্তু 3500 মিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে 3500 মিটার উচ্চতায় এই মেট্রোলজিক্যাল সেন্টারটি রয়েছে। তবু আসতে পারে পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে। নেক্সট প্রশ্ন, হীরাকুদ বাঁধ কত সালে নির্মিত হয়? হীরাকুদ বাঁধ কত সালে নির্মিত হয়? হীরাকুদ বাঁধ তো মনে রাখবে হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছিল হচ্ছে 1957 সালে। 1957 সালে অ্যাকচুয়ালি মহানদী নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছিল। কোন রাজ্যে অবস্থিত হীরাকুদ বাঁধ? সেটা হচ্ছে উড়িষ্যা। মনে রাখবে উড়িষ্যা রাজ্যে মহানদী নদীর উপর 1957 সালে হীরাকুদ বাঁধ নির্মাণ করা হয়েছিল। পরীক্ষায় আসতে পারে, মেনলি আসে হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত, সেক্ষেত্রে অ্যান্সার হবে মহানদী। আর কোন রাজ্য বললে সেক্ষেত্রে অ্যান্সার হবে উড়িষ্যা। এগুলো জেনে রাখবে, পরীক্ষাতে এসে থাকে। নেক্সট প্রশ্ন, দ্য লাইট অফ এশিয়া, দ্য পোয়েম দ্যাট ডিফাইন্ড দ্য বুদ্ধা। দ্য লাইট অফ এশিয়া, দ্য পোয়েম দ্যাট ডিফাইন্ড দ্য বুদ্ধা বইটি কার লেখা? তো এই যে বইটার নাম বলছে দ্য লাইট অফ এশিয়া, দ্য পোয়েম দ্যাট ডিফাইন্ড দ্য বুদ্ধা, বইটি কে লিখেছিল? অপশান রয়েছে জয়রাম রমেশ, শশী থারুর, রাজনাথ সিং, নান অফ দ্য অ্যাবাভ। তো মনে রাখবে এই যে বইটা এটা লিখেছিল হচ্ছে জয়রাম রমেশ। অপশান এ অ্যান্সার হবে জয়রাম রমেশ। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে তোমরা শশী থারুর লেখা একটা ইম্পর্টেন্ট বই হচ্ছে অ্যান ইরা অফ ডার্কনেস। এটা সম্পর্কে বহু পরীক্ষায় এসেছে। অ্যান ইরা অফ ডার্কনেস হচ্ছে শশী থারুরের লেখা। এই বইটা বহু পরীক্ষাতে এসেছে। এই বই তাহলে কি হলো? দ্য লাইট অফ এশিয়া, দ্য পোয়েম দ্যাট ডিফাইন দ্য বুদ্ধা, বইটি লিখেছে হচ্ছে জয়রাম রমেশ। নেক্সট প্রশ্ন, সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো অপশান রয়েছে দেরাদুন, যোধপুর, দিল্লি, সিমলা। দেরাদুন, যোধপুর, দিল্লি, সিমলা। তো মনে রাখবে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে যোধপুরে অবস্থিত। রাজস্থানের যোধপুরে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট সেটা অবস্থিত হচ্ছে দেরাদুনে। উত্তরাখণ্ডের দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। আর এই যে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট এটা হচ্ছে যোধপুরে অবস্থিত। এই বিভিন্ন রিসার্চ সেন্টার থেকেও প্রশ্ন আসে, মেনলি কোন রাজ্যে বা কোন শহরে অবস্থিত সেটাই জানতে চায়। নেক্সট প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান রয়েছে তামিলনাড়ু, কেরালা, পাঞ্জাব, মণিপুর। তো মনে রাখবে লোকটাক হ্রদ হচ্ছে মণিপুরের একটা বিখ্যাত হ্রদ। নর্থ ইস্টের যে স্টেট মণিপুর, সেই মণিপুরের বিখ্যাত হ্রদ হচ্ছে এই লোকটাক হ্রদ। এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে যে ওখানে অপশান রয়েছে তামিলনাড়ু। তো মনে রাখবে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের বর্ডার এরিয়াতে একটা হ্রদ রয়েছে যার নাম হচ্ছে পুলিকট লেক। পুলিকট লেক হচ্ছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীমানাতে অবস্থিত। আরেকটা রয়েছে যেটা হচ্ছে কোলেরু লেক। কোলেরু লেক হচ্ছে অ্যাকচুয়ালি গোদাবরী আর কৃষ্ণা নদীর বদ্বীপের উপর অবস্থিত। গোদাবরী আর কৃষ্ণা নদীর যে বদ্বীপ তার মাঝে কোলেরু লেক অবস্থিত, যেটা অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ে। বহু পরীক্ষাতে প্রশ্ন আসে কোলেরু লেক কোন রাজ্যে রয়েছে? তো অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। আর যদি পরীক্ষাতে আসে পুলিকট লেক তাহলে তামিলনাড়ু হতে পারে, অন্ধ্রপ্রদেশও হতে পারে। অ্যাকচুয়ালি তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের সীমানাতে রয়েছে। আর এই লোকটার হ্রদ হচ্ছে মণিপুরে অবস্থিত। তো এই হ্রদগুলো সম্পর্কে বহু পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কত সালে হয়? খানুয়ার যুদ্ধ কত সালে হয়? তো এখানে শুধুমাত্র সাল জানলে হবে না, এর সঙ্গে সঙ্গে জানতে হবে কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল। তো অপশান রয়েছে 1526, 1527, 1539, 1530। তো মনে রাখবে খানুয়ার যুদ্ধ হয়েছিল হচ্ছে 1527 সালে। অপশান বি অ্যান্সার হবে 1527 সালে খানুয়ার যুদ্ধ হয়েছিল। তো পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালে। 1527 সালে এই খানুয়ার যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? মুঘল সম্রাট বাবর এবং রাজপুত বা বলতে পারি যে মেওয়ারের রানা সঙ্গ, তার মধ্যে এই খানুয়ার যুদ্ধ হয়েছিল। অর্থাৎ বাবর এবং রানা সঙ্গ এই দুজনের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে এবং খানুয়ার যুদ্ধ জিতেছিল বাবর, আশা করি তোমরা জানো। নেক্সট প্রশ্ন, তুলসীদাস কার আমলে রামচরিতমানস রচনা করেন? তুলসীদাস
কার আমলে রামচরিত মানস রচনা করেন? তো মনে রাখবে তুলসী দাসের লেখা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে রামচরিত মানস। এ সম্পর্কে প্রশ্ন আসে যে রামচরিত মানস গ্রন্থটির লেখককে, অ্যান্সার হবে তুলসী দাস। এখানে এটা জানতে চায়নি, এখানে জানতে চেয়েছে যে তুলসী দাস, এখানে জানতে চেয়েছে যে তুলসী দাস কার আমলে রামচরিত মানস লিখেছিল? তো অ্যান্সার হবে হচ্ছে আকবর। তুলসী দাস আকবরের আমলে রামচরিত মানস লিখেছিল। এর সঙ্গে সঙ্গে যে রাখবে বল্লাল সেন যে রয়েছে, বল্লাল সেন অপশান বিতে রয়েছে। এই বল্লাল সেনের লেখা দুটো গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে দান সাগর আর অদ্ভুত সাগর। এই দুটো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষাতে। দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থ দুটি লিখেছিল হচ্ছে বল্লাল সেন। খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে প্রশ্ন রেগুলারই। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে? তুমি রাখবে ভারতের সংবিধানের 9 নম্বর অংশে পার্ট 9-এ এই পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে। আর্টিকেল কত তোমরা জানো? অ্যাকচুয়ালি ভারতের সংবিধানের পার্ট 9-এর 243 থেকে 243 ও নম্বর আর্টিকেল পর্যন্ত এই পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে রয়েছে। 243 থেকে 243 ও পর্যন্ত পার্ট 9-এর এই পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বলা রয়েছে। আর্টিকেলটাও জেনে রাখবে। নেক্সট প্রশ্ন, জাপ্তি প্রথা কে প্রচলন করেছিলেন? জাপ্তি প্রথা কে প্রচলন করেছিলেন? এই প্রশ্নটা WBCS-ও আসে। তোমরা রাখবে জাপ্তি প্রথা প্রচলন করেছিল হচ্ছে টোডরমল। টোডরমল জাপ্তি প্রথা প্রচলন করেছিল। এটা WBPSC-তে এসেছে, WBCS-এও এসেছে। তো জাপ্তি প্রথা প্রচলন করেছিল টোডরমল। অনেক সময় এখানে অপশানে কিন্তু আকবরও থাকতে পারে। আকবরের অ্যাকচুয়ালি রাজস্ব মন্ত্রী ছিল টোডরমল। নেক্সট প্রশ্ন, হর্ষচরিত কে রচনা করেন? হর্ষচরিত কে রচনা করেন? অপশান রয়েছে হর্ষবর্ধন, রবিকীর্তি, বাণভট্ট, হরিসেন। অনেকে হর্ষচরিত থেকে হর্ষবর্ধন অ্যান্সার দিয়ে দিতে পারে। তো অ্যাকচুয়ালি হর্ষচরিত রচনা করেছিল হচ্ছে বাণভট্ট। জেনে রাখবে বাণভট্ট হর্ষচরিত রচনা করেছিল। অপশান বিতে রয়েছে রবিকীর্তি। রবিকীর্তি হচ্ছে আইহোল প্রশস্তির সঙ্গে যুক্ত। রবিকীর্তি আইহোল প্রশস্তি। আর অপশান ডিতে রয়েছে হরিসেন। এই হরিসেন অ্যাকচুয়ালি হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। খুব খুব ইম্পর্টেন্ট এগুলো। আইহোল প্রশস্তি হচ্ছে রবিকীর্তি, আর এলাহাবাদ প্রশস্তি হচ্ছে, এলাহাবাদ প্রশস্তি বা প্রয়োগ প্রশস্তি হচ্ছে হরিসেন। আর বাণভট্ট হচ্ছে হর্ষচরিত গ্রন্থের রচয়িতা। বহু পরীক্ষাতে প্রশ্ন আসে, আশা করি তোমরা জানো এগুলো। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ইউরো কাপ জিতেছে? সম্প্রতি কোন দেশ ইউরো কাপ জিতেছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো অপশান রয়েছে ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, রাশিয়া। ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, রাশিয়া। তো অ্যান্সার হবে হচ্ছে ইতালি। সম্প্রতি ইতালি ইউরো কাপ জিতেছে। এর সঙ্গে সঙ্গে যে রাখবে আরেকটা, যেটা হলো কোপা আমেরিকা। তো কোপা আমেরিকা কিন্তু জিতেছে আর্জেন্টিনা। পরীক্ষায় এটাও প্রশ্ন আসতে পারে। এই দুটো রিসেন্ট টুর্নামেন্ট হয়েছে, ইউরো কাপ আর কোপা আমেরিকা। তো ইউরো কাপ জিতেছে হচ্ছে ইতালি, আর আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা। অ্যাকচুয়ালি ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা। নেক্সট প্রশ্ন, জিএসটি প্রথম কোন দেশে চালু হয়? জিএসটি প্রথম কোন দেশে চালু হয়? তো মনে রাখবে অপশান রয়েছে ভারত, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। ভারত, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। তো অ্যান্সার হবে হচ্ছে ফ্রান্স। তো জিএসটি প্রথম চালু হয়েছিল ফ্রান্সে। তোমরা আশা করি জানো কত সালে। সালটা হবে হচ্ছে 1954। 1954 সালে ফ্রান্সে জিএসটি চালু হয়েছিল। আর ভারতে 2017 সালে। ভারতে 2017, আর ফ্রান্স কোথায়? 1954 সালে জিএসটি চালু করেছিল। জিএসটি পুরো নাম জানো, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটাও মনে রাখবে ভারতে কিন্তু জিএসটি চালু যখন হয়েছিল তখন অর্থমন্ত্রী ছিল হচ্ছে অরুণ জেটলি। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে যে ভারতে জিএসটি চালুর সময় অর্থমন্ত্রী কে ছিল। সিজিএল এর একটা সেকশনে কিন্তু দিয়েছিল, সিজিএল এর একটা শিফটে এই প্রশ্নটা দিয়েছিল যে ভারতে জিএসটি চালু হওয়ার সময় অর্থমন্ত্রী কে ছিল। সেখানে কিন্তু নির্মলা সীতারামনও থাকবে, বর্তমান যিনি অর্থমন্ত্রী। তো সেটা করলে কিন্তু হবে না, অ্যান্সার হবে হচ্ছে অরুণ জেটলি। 2017 সালে অরুণ জেটলি অর্থমন্ত্রী ছিল, তখন এই জিএসটি চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন, সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? তো অপশান রয়েছে অশোক, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য। তো মনে রাখবে এই সারনাথ স্তম্ভ নির্মাণ করেছিল হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোক সারনাথ স্তম্ভ নির্মাণ করেছিল। এটা অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছে।
উত্তরপ্রদেশ রাজ্যে এই সারনাথ স্তম্ভ রয়েছে। এবং এই স্তম্ভ থেকেই বুদ্ধের যে প্রথম সারমন সেটা সম্পর্কে জানা যায়। বুদ্ধের যে প্রথম সারমন সেটা সম্পর্কে এই স্তম্ভ থেকেই জানা যায়, সারনাথ স্তম্ভ, যা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? খুবই সহজ প্রশ্ন, ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানের প্রশ্ন। আলোকবর্ষ কিসের একক? তো মনে রাখবে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। আলোকবর্ষ দূরত্বের একক। তবে একটা বিষয় বলে দিচ্ছি, তো এক আলোকবর্ষ মানে হচ্ছে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার হচ্ছে এক আলোকবর্ষ সমান। তাহলে বুঝতে পারছো কতটা দূরত্ব। এবং দূরত্ব মাপার সবচেয়ে বড় একক পারসেক। পারসেক রয়েছে। পারসেক হচ্ছে দূরত্ব মাপার সবচেয়ে বড় একক। পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে। নেক্সট প্রশ্ন, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? খুব খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে সোমনাথ মন্দির গুজরাট রাজ্যে অবস্থিত। সোমনাথ মন্দির গুজরাট রাজ্যে অবস্থিত। এর সঙ্গে সঙ্গে যে রাখবে যে মেহমুদ অফ গজনী রয়েছে, মেহমুদ অফ গজনী উনি 1000 থেকে 1024 এডির মধ্যে এই সোমনাথ মন্দিরকে প্রায় 17 বার আক্রমণ করেছে এবং লুটে নিয়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু সোমনাথ মন্দির আজও রয়েছে। তবে হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন রাজারা এটার রিকনস্ট্রাকশন করেছে, কিন্তু আজও সোমনাথ মন্দির রয়েছে ভারতের গুজরাট রাজ্যে। এটা মনে রাখবে, সোমনাথ মন্দির আক্রমণ করেছিল মেহমুদ অফ গাজনী, 17 বার আক্রমণ করেছিল। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এটা তো পুলিশের পরীক্ষায় বহুবার এসেছে। হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশান রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ত্রিপুরা। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ত্রিপুরা। তো মনে রাখবে হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ঝাড়খণ্ড রাজ্যে হুড্রু জলপ্রপাত রয়েছে। শুধুমাত্র রাজ্য জানলে হবে না, এর সঙ্গে সঙ্গে কোন নদীর উপর অবস্থিত সেটাও জানতে হবে। তো মনে রাখবে হুড্রু জলপ্রপাত হচ্ছে সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। সুবর্ণরেখা নদীর উপর ঝাড়খণ্ড রাজ্যে হুড্রু জলপ্রপাত রয়েছে। এটা জেনে রাখলেই হবে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্ববৃহৎ সিংহ কোনটি? দক্ষিণ ভারতের সর্ববৃহৎ সিংহ কোনটি? তো অ্যান্সার হবে হচ্ছে অপশান রয়েছে আনাইমুদি, গুরুশিখর, সান্দাকফু, নীলগিরি। আনাইমুদি, গুরুশিখর, সান্দাকফু, নীলগিরি। তো অ্যান্সার হচ্ছে আনাইমুদি। অ্যাকচুয়ালি আনাইমালাই পর্বতের আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বা সর্ববৃহৎ শৃঙ্গ। এর সঙ্গে সঙ্গে যে রাখবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর, যেটা অপশান বিতে রয়েছে। গুরুশিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর আনাইমুদি হচ্ছে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর যে রয়েছে সান্দাকফু, এটা অ্যাকচুয়ালি সিংহলীলা শৈলশিরার উপর অবস্থিত। তোমরা বুঝতে পারছো সিংহলীলা শৈলশিরা কোন রাজ্যে আছে। অ্যাকচুয়ালি সিংহলীলা শৈলশিরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে রয়েছে। এই সান্দাকফুর উচ্চতা হচ্ছে 3630 মিটার। অনেক বইয়ে 3636 মিটার থাকবে, যে রাখবে পরীক্ষাতে প্রশ্ন আসে। সান্দাকফু পশ্চিমবঙ্গের রাজ্যে, সান্দাকফু পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তির আসল নাম রামতনু পাণ্ডে? নিম্নের কোন ব্যক্তির আসল নাম রামতনু পাণ্ডে? অপশান রয়েছে বীরবল, তানসেন, রাজা টোডরমল, জয়দেব। বীরবল, তানসেন, রাজা টোডরমল, জয়দেব। তুমি রাখবে এই যে রামতনু পাণ্ডে, এটা হচ্ছে তানসেনের প্রকৃত নাম। তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পাণ্ডে। ইনি অ্যাকচুয়ালি মুঘল, এই তানসেন হচ্ছে মুঘল সম্রাট আকবরের একজন বলতে পারি যে সঙ্গীতজ্ঞ, সভার সঙ্গীতজ্ঞ। ঠিক আছে, আকবরের সভার সঙ্গীতজ্ঞ হচ্ছে এই তানসেন, যার প্রকৃত নাম রামতনু পাণ্ডে। এটাও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষাতে আসে, পুলিশের পরীক্ষাতেও কয়েকবার এসেছে। নেক্সট প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তো অপশান রয়েছে তাপ্তি, গোমতী, সরজু, মুসি। তাপ্তি, গোমতী, সরজু, মুসি। অ্যান্সার হবে হচ্ছে সরজু। তো অযোধ্যা হচ্ছে সরজু নদীর তীরে অবস্থিত। আর এই যে মুসি নদী রয়েছে অপশান ডিতে, এই মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত। হায়দ্রাবাদ শহরটি হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। আর লখনৌ যে শহর, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, সেই লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। এগুলো পরীক্ষা আসে, লখনৌ গোমতী নদীর তীরে, অযোধ্যা সরজু নদীর তীরে, হায়দ্রাবাদ মুসি নদীর তীরে। এগুলো মাথায় রেখে দাও, পরীক্ষায় আসে প্রশ্ন। এছাড়া তোমরা যদি আরও জানতে চাও তাহলে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে নদী তীরবর্তী শহর এরকম হেডিংয়ে, তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সেখানে
যতগুলো ইম্পর্টেন্ট শহর রয়েছে কোন নদীর তীরে অবস্থিত সেগুলো সবই রয়েছে ওখানে, তোমরা দেখে নেবে ভিডিওটা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে গভর্নর জেনারেল এবং ভারতের, এটা মাথায় রাখবে, ভারতের প্রথম গভর্নর জেনারেল মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। অপশান রয়েছে ওয়ারেন হেস্টিংস, লর্ড মিন্টো, লর্ড ক্যানিং, উইলিয়াম বেন্টিং। তো মনে রাখবে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে উইলিয়াম বেন্টিং এবং শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং, এটা মাথায় রাখবে। শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং ভারতের, আর প্রথম গভর্নর জেনারেল হচ্ছে উইলিয়াম বেন্টিং। এর সঙ্গে জানতে হবে একটা বিষয়, যেটা হচ্ছে এই লর্ড ক্যানিং কিন্তু ভারতের প্রথম ভাইসরয় বটে। ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। অ্যাকচুয়ালি যে মহারানী ঘোষণাপত্র হয়েছিল 1858 সাল নাগাদ, 57-58 নাগাদ, মানে মহাবিদ্রোহের পরে 1858 সালে, অ্যাকচুয়ালি 1858 সালে যে মহাবিদ্রোহের ঘোষণাপত্র হয়েছিল সেই ঘোষণাপত্র অনুযায়ী এই যে গভর্নর জেনারেলের যে পদটা, সেই পদটার নাম পরিবর্তন করে ভাইসরয় রাখা হয়েছিল। তাই জন্য লর্ড ক্যানিং হচ্ছে শেষ গভর্নর জেনারেল, ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছে লর্ড ক্যানিং, তার সঙ্গে সঙ্গে ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, এটা কিন্তু পরীক্ষা আসে। এবং এই যে ওয়ারেন হেস্টিং রয়েছে, ইনিও গভর্নর জেনারেল, কিন্তু ইনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে, বাংলার গভর্নর জেনারেল ছিল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। নেক্সট প্রশ্ন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? তো মনে রাখবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল 1965 সালে। এখানে একটু ভুল হয়ে গেছে, এটা সরে গেছে তাই জন্য ভুল হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে 1965, তোমরা একটু ঠিক করে নিও, এটা টাইপিংটা নেমে গেছে নিচে, এটা অ্যাকচুয়ালি হবে 1965 সালে। তাহলে কী হলো না, 1965 সালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এফসিআই স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো মনে রাখবে স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল হচ্ছে জে.বি. কৃপালিনী। জে.বি. কৃপালিনী হচ্ছে স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল। এর সঙ্গে সঙ্গে যে রাখবে অপশান ডিতে রয়েছে জওহরলাল নেহেরু, ইনি অনেকবারই ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তো প্রথমবার হয়েছিল হচ্ছে 1929 সালে, অ্যাকচুয়ালি কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল লাহোরে, সেই লাহোর অধিবেশনে 1929 সালে প্রথমবার জওহরলাল নেহেরু সভাপতি হয়েছিল। এরপরে উনি 1930 সালে হয়েছিল, 1936 সালে হয়েছিল, 1937 সালে হয়েছিল, আরও অনেকবার হয়েছিল, স্বাধীনতার পরে আরও বেশ কয়েকবার হয়েছিল জাতীয় কংগ্রেসের সভাপতি। তো মেনলি যে রাখবে 1929 সালের লাহোর সেশনে জওহরলাল নেহেরু প্রথমবারের জন্য সভাপতিত্ব করেছিল কংগ্রেসের। আর ভারতের স্বাধীনতার সময় অর্থাৎ 1947 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল হচ্ছে জে.বি. কৃপালিনী। এবং জাতীয় কংগ্রেসের বিভিন্ন সভা থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসে, তো তোমরা একটু ডিটেলসে জাতীয় কংগ্রেসটা পড়ো। তো আজকে এই পর্যন্তই, পরের দিনে এরকম আর একটা ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়ে দেবো। আজকে স্লাইডের লেখাগুলো একটু সরে গেছে কয়েকটাতে, তোমরা একটু কারেকশন করে নিও, পরের দিন আশা করি এই সমস্যাটা হবে না। ধন্যবাদ।